পাথর যখন পরে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। গাড়িটাও বলে 2 বার 3 বার বলে ফুলটি খাইতে চাইছিল। চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া ছাড়ি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায় আমি মানুষের উপকার করছি। মানুষ আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। প্রায় 10-12টা হুন্ডা আপনার রাস্তায় এলোমেলোভাবে গাড়ি চালাতে হরন দিয়ে যাক এদের থেকে সাইড নিয়ে আমি গাড়ি টানিয়ে আইছি। আসার পরে লাকসামের পরে প্রায় নিরিবিলি জায়গা আমাকে বারবার কয়েকটা মোটরসাইকেল খুব স্পিডে টানিয়ে আনি গাড়িদের দাঁড় করাবার জন্য সিগন্যাল দিতেছে। তো এখন আমার গাড়ির ভিতরে প্রায় আপনি 40 জন যাত্রী। ঈদ উপলক্ষে গাড়ির প্লেট নাম্বার, মোটরসাইকেলের প্লেট নাম্বার দেখে যে প্লেট নাম্বার নাই, কয় হেরা তো ডাকাইতের লোক। তো এখন আমিও বুঝছি ঈদের দিন সব কিছু ফাঁকা, রাস্তাঘাট আমিও জানি যে রোডে এমনিও ডাকাতি হয়। পরে আমি আর আমার অভিজ্ঞতা থেকে আমি আর এদের কোনো সারা দিই নাই। যাত্রীরা বলতেছে যে ভাই ঠিক আছে আপনি গাড়ি ছাড়েন, কোনো ব্রেক টেরেক করিয়েন না। তো এখন আমি চিন্তা করলাম আমার গাড়ির ভিতরে আমার সুপারভাইজার আছে, হেল্পার আছে, আমার গাড়ির সুপারভাইজারের কাছে আমার গাড়ির ক্যাশ, যাত্রীর মাল সাবানা, টাকা পয়সা, অলংকার, স্বর্ণ অলংকার সব কিছু আছে। তো আমাকে অনেকবার চেষ্টা করে গাড়ি দাঁড় করার জন্য, আমি দাঁড় করাই না। পরে লাস্টে আমি সাতার ভাইয়া যখন ক্রসিং করি, প্রথম অ্যাটাকটা করে আপনি বিপুল বাজারে মানে রাস্তার আইল্যান্ডের উপরে উঠে এরা এমনভাবে মুভমেন্ট করছে যে গাড়ি তো এমনি সিগন্যাল দিতে দাঁড় করে না। ড্রাইভারটা আক্রমণ করতে পারলে তাহলে গাড়িটা হয়তো ব্রেক করলেই তখন গাড়িটার যাত্রীর টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু পাই সব কিছু লুটপাট করতে পারবো বা গাড়িরও টাকা পয়সা নিয়ে যেতে পারবো। তো এরা আমাকে টার্গেট করে সামনের গ্লাস বাড়ি ইট মারে, পরে আমার এইগুলো সব আহত হয়। তো তখন ইনস্ট্যান্ট আমার পাথর যখন পড়ে তখন তো আমার চোখ মুখ সব আন্ধার হয়ে গেছে। আন্ধার হওয়ার পরে যে গাড়িও মনে করেন আপনার ফুলটি খাইতো, গাড়িও মনে করেন এটা যাত্রীদের আর আমার স্টাফের কথা আরই, গাড়িটাও বলে 2 বার 3 বার বলে ফুলটি খাইতে চাইছিল। তো তখন আল্লাহর একটা মহিমা, এতগুলো মানুষজন ছোট ছোট বাচ্চা ছিল, তাদের উচিলা হতো আমারও জ্ঞানটা ইনস্ট্যান্ট নগদে আসার পরে আমি গাড়িটারে আবার আমার নিয়ন্ত্রণে নিয়ে আসি। আসার পরে বিপুলেশ্বর বাজার থেকে প্রায় মাইজদি সুদারাম থানা পর্যন্ত প্রায় 25-26 কিলো। তো তখন আমি চিন্তা করলাম এখানে যদি ব্রেকে যদি করি তাহলে আর লাভ হলো কি, যাত্রীরও ক্ষতি করলো, আমারও ক্ষতি করলো, গাড়িরও ক্ষতি করবো। তো আমি আমার জীবনের মায়া ছাড়ি দিয়ে আমি আমার সুদারাম থানায়, আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি। তখন আমার একটা সেফ জায়গায়, তো তখন এখানে আসি, আমি আর কিছু বলতে পারি না। তখন আমার কোম্পানি আমাকে নিয়ে আসে, হাসপাতালে ভর্তি করায়। যান জীবন মানে নিরাপত্তার দায়িত্ব অ্যাজ এ ড্রাইভার হিসেবে ওনার কাছেই সর্বপ্রথম দায়িত্বটা থাকে। তো উনি সবার জীবনমান দায়বদ্ধ রেখে উনি সবাইকে ডাকাতের হাত থেকে অনেক বিশাল এক কবল থেকে রক্ষা করে। তো এটার জন্য আসলে আমরা পারিবারিকভাবে ওনার জন্য খুবই গর্ববোধ মনে করি। প্রশাসনের কাছে একটাই দাবি যে প্রত্যেকটা রুটে গভীর নিরাপত্তা রাখা হোক, রাত বিরাত মানুষের জীবন মান রক্ষা করা হোক, এবং কি প্রত্যেকটা সেক্টরে আরও সিসি ক্যামেরা ফুটেজ বা যেভাবে অপরাধীকে শনাক্ত করা যায় গতিরোধ করে র্যাবের সদস্যরা। এ সময় র্যাবের জ্যাকেট পরা 2 ব্যক্তি বাসে ওঠেন। 2 স্বর্ণ ব্যবসায়ীকে নামিয়ে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা। ব্যবসায়ীদের সঙ্গে থাকা 71 লাখ টাকাও ছিনিয়ে নিয়ে যান র্যাবের পোশাকে থাকা সেই ব্যক্তিরা। ভুক্তভোগীরা জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমাদের বাসে উঠায় নিয়ে যাওয়ার পরে আমি জানালা থেকে তাকানো ছিলাম, সামনের দিকে করিডোরে তাকায় দেখি 7-8 জন র্যাব পোশাকধারী র্যাব। তখন র্যাব আমাকে ডাইরেক্ট ফোর্স করে বলে, দেই তোমার নাম কি? স্বর্ণ তারা তাঁতিবাজারে বিক্রি করে তারা যখন যাচ্ছিল বাসে করে, এই বাসটিকে তারা একটি সাদা হাইস মাইক্রো নিয়ে ফলো করে
এবং কোনাখোলা নামক স্থানে পৌঁছলে এই বাসটি থামিয়ে তারা তল্লাশির নাম করে তারা থামায় এবং এই দুজনকে টার্গেট করে তারা উঠিয়ে নিয়ে তাদের কাছে যে টাকাটি ছিল টাকাটি ছিনিয়ে নেয়, নিয়ে চলে যায়। তো আমরা এই চক্রের 8 জন সদস্য কে গ্রেপ্তার করতে সক্ষম হই। ধরেই নেব যে তাঁতীবাজার কেন্দ্রিক একটি চক্র সক্রিয় আছে যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে, অথবা তাদের যারা লোকজন এখানে ফলো করে এবং তারপরে তাদেরকে ওখানেই তাদেরকে জিজ্ঞাসাবাদে এটিও পেয়েছি অনেকেই ব্যাগ নিয়ে টাকাটি যখন নেয় ব্যাগে নেয় এবং ব্যাগ নিয়ে যখন তারা ফেরার পথে তাদের একটি দল আছে যারা হয়তো তাদেরকে ফলো করে বা বোঝে যে তাদের ব্যাগে টাকা আছে। আরেকটি গ্রুপ মাইক্রোবাস নিয়ে তারা রেডি পজিশনে থাকে এবং যে গাড়িতে ওঠে এই গাড়িটি তারা ফলো করতে থাকে এবং আরও একটি অ্যাডভান্স গ্রুপ থাকে যেই পথে গাড়িটি যাবে, কারণ তারা যখনই দেখে যে যে নির্দিষ্ট এলাকার বাসটিতে ওঠে ওই রুটে তারা গাড়িটি দ্রুত তারা নিয়ে 2টি মাইক্রোবাস হয়তো এরকম তাদের সামনে পিছনে থাকে, তারা ফলো করতে থাকে। তো আমরা এই কয়েকজনের পরিচয়টি নিশ্চিত হয়েছি এবং তাদের বিরুদ্ধে আটককৃত সুজন মণ্ডলের বিরুদ্ধে আমরা এ পর্যন্ত 4টি মামলার আমরা রেফারেন্স পেয়েছি। আলামিনের বিরুদ্ধেও 4টি মামলা পেয়েছি, কবির হোসেনের বিরুদ্ধে 2টি মামলা, কামরুজ্জামান বিরুদ্ধে 2টি মামলা আছে। আমাদের ধারণা এর বাইরেও তারা আরও ঘটনা ঘটিয়েছে। আমরা এদেরকে আরও রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে 17 জানুয়ারিও কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় র্যাব পরিচয় দিয়ে সিএনজি চালিত অটোরিকশা আটকে 2 স্বর্ণ ব্যবসায়ীকে মাইক্রোবাসে তোলে তারা। পরে ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 700 ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। তারা এটিও স্বীকার করেছে যে তারা যে এই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে যখন জেনেছি তারা অনেকেই তারা এই টাকাগুলো খরচ করেছে বিভিন্ন তাদের রাজনৈতিক প্রোগ্রাম। চলন্ত গাড়িতে মারাত্মকভাবে ডাকাতি হয়, যে ডাকাতির ফলে পুলিশ অফিসার সেটা 999 ফোন দেওয়ার পর সেই পুলিশ অফিসার তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে সোনাদানা গহনা জব্দ করা হয়। এইভাবে রাস্তায় চলাচল করার সময় এই ডাকাত দল গাড়িতে হামলা করে এবং অনেক যাত্রীর কাছ থেকে চেইন, মোবাইল ফোন, স্বর্ণ অলংকার, অনেক দামি দামি জিনিস তারা হাতিয়ে নেয়। তারপরে পুলিশ বাহিনী তাদেরকে গিয়ে গ্রেপ্তার করে এবং সবাইকে হাজতে পাঠানো হয়। রাতের বেলা এভাবে চলার সময় অবশ্যই আপার ডিপার লাইট ঠিক রাখতে হবে এবং যেগুলো জায়গা ফাঁকা এলাকা সেগুলোতে সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এগুলো থেকেই রাস্তায় ছিনতাই ডাকাতি অনেক কিছু হয়ে যায়। তো আপনারা অবশ্যই রাস্তায় যখন বের হবেন, যারা বিশেষ করে ড্রাইভার রয়েছেন তারা খুব ভালোভাবে ড্রাইভ করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সবাইকে সাবধানে নিয়ে যাবেন সতর্কতার সহিত। রাস্তায় যদি কোনো সিঙ্গেল দেয় অচেনা মানে ফাঁকা জায়গায় বা কোনো বাইক আপনাকে হাত দেখায় ব্রেক দেওয়ার জন্য, কখনোই ব্রেক করবেন না, কারণ ব্রেক করলে আপনার বিপদ আপনি নিজে নিয়ে আসলেন। রানিং অবস্থায় কখনোই ফাঁকা জায়গায়, অন্ধকারচ্ছন্ন জায়গায়, গাছপালার কথা ফেলে রাখছে এমন জায়গায় ব্রেক দিবেন না, তাহলে নিজের জন্য ভয়ানক একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একটি ড্রাইভারকে মেরে ফেলে বাকি সব মানুষকে জব্দ করে গাড়ি এবং যাত্রীদেরকে নিয়ে কঠিন বড় জঙ্গলে গাড়িটা নিয়ে গিয়ে সব কিছু ছিনতাই করে নিতে পারে এবং ছিনতাইয়ের পরে সব মালামাল তারা হাতিয়ে নিতে পারে। এরকম দুর্ঘটনা ঘটছে বাংলাদেশের অনেক অঞ্চলে, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের ডাকাত গাড়িতে না পড়ে। রাতে বিশেষ করে নাইটে যারা গাড়ি ড্রাইভ করে তাদেরকে সতর্ক থাকতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো ওভারটেকিংয়ের সময় বা কোথাও কোনো ডাকাত সিঙ্গেল দেয় এমন জায়গাগুলো চিহ্নিত রাখতে হবে এবং সব যাত্রীকে সচেতন করতে হবে 999 ফোন দেওয়ার জন্য। যদি কখনো ডাকাত পড়ে যায়, হঠাৎ করে বাইসেন্স বলা না যায় এমন সময় পড়ে যায়, তাহলে 999 সঙ্গে সঙ্গে ফোন দিয়ে নিকটস্থ যে থানা রয়েছে সেই পুলিশ অফিসাররা এসে হাতে নাতে ডাকাতদেরকে ধরতে পারবে এবং আপনারা প্রাণে বেঁচে যেতে পারেন। এরকমভাবে রাস্তায় নাইটে গাড়ি চালালে অনেক বিপদ চলেই আসে, কারণ ফাঁদ পেতে থাকে। অনেক জঙ্গল এলাকায় ডাকাতরা গাছ কেটে রাখে এবং যাত্রীদেরকে ব্রেক দিয়ে তারা বিভিন্ন ধরনের মালামাল
হাতিয়ে নেয়। এবং ঢাকা থেকে যারা গ্রামে যায় অবশ্যই চাকরিজীবী মানুষগুলোই যায়, তাদের কাছে টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সাগুলো তারা ছিনিয়ে নেয়, নিঃস্ব করে দেয় প্রতিটি পরিবারকে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে, রাস্তায় পারাপারের সময় অবশ্যই, রাস্তায় টার্নিংয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেফটি হিসাবে নিজেকে ঠিক রাখতে হবে। আর অন্যের দোয়া, অপরিচিত লোকের দোয়া কোনো কিছু খাওয়া যাবে না রাস্তা জার্নিংয়ের সময়, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আমরা সতর্কতার সহিত জার্নিং করব, নিজ নিজ ফ্যামিলির কাছে পৌঁছে যাব। তো এরকমভাবে আমাদেরকে সাবধান থাকতে হবে। তো এই ভিডিওটা দৃষ্টান্তমূলক প্রমাণ দিচ্ছে যে একজন চলন্ত গাড়িতে ডাকাত পড়ছিল, ড্রাইভার সেটাকে নিয়ন্ত্রণ করেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে থ্যাঙ্কস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।